Good morning, student. I am MD Arif Sohel, your class teacher. Today's our lesson is Right to Freedom, Course 2, 1.1.2, Course 1.1.2, Contemporary India and Education. Its first half, Education in Post-Independent India. One point one point two course 1.1.2 first half fundamental rights. Our second fundamental rights is right to freedom. Right to freedom. Our second fundamental rights is right to freedom. রাইট টু ফ্রিডম মিনস হচ্ছে একে বাংলায় বললে হবে স্বাধীনতার অধিকার। রাইট টু ফ্রিডম মিনস স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আসবে স্বাধীনতার অধিকার। তাহলে আমরা we all know that our Indian Constitution fundamental rights, second fundamental rights, or out of 6 fundamental rights is second out of 6 or second fundamental rights is right to freedom. Actually, you will agree, you know, that you will agree that the freedom is the most cherished desire of every living being. Human beings definitely want and need freedom. You also want to have freedom. Our Indian Constitution provides right to freedom to all our Indian citizenship. This right is stipulated under Article 19 to 22. 19 to 22. Article 19 to 22. তাহলে কি না, স্বাধীনতার অধিকার হচ্ছে ভারতের সংবিধানের একটা অন্যতম মৌলিক অধিকার। এটা ভারতের সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ। ওকে, the right is following are four categories in right to freedom. Number 1, freedom of speech and experience. বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। নেক্সট, ফ্রিডম অফ অ্যাসেম্বলি পিসফুল অ্যান্ড উইদাউট আর্মস। শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। ফ্রিডম টু
ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন, অর্থাৎ সংঘ সমিতি গঠনের অধিকার। ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। নেক্সট, ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। নেক্সট, ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন or to carry on any occupation, trade or business। না, এটাকে বাংলায় বললে এরকম দাঁড়ায় যে যে কোনো জীবিকা, পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার, যে কোনো জীবিকা, পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। ওকে, তাহলে আমাদের স্বাধীনতার অধিকার গুলো কী কী সম্পর্কে দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে নাম্বার 1, ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপিরিয়েন্স, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। নাম্বার 2, ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুল অ্যান্ড উইদাউট আর্মস, নিরস্ত্রভাবে, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। ফ্রিডম টু ফ্রম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়নস, সংঘ ও সমিতি গঠনের অধিকার। নাম্বার 4, ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। নেক্সট, ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো অঞ্চলে বসতি স্থাপনের অধিকার। নেক্সট, ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি ওয়ান এনি অকুপেশন, ট্রেড ওয়ার বিজনেস। ওকে, তাহলে এই যে আমি 6টা আলোচনা করলাম বা যে 6 প্রকার স্বাধীনতার অধিকারের কথা বললাম, এগুলো ভারতের সংবিধানের 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আওয়ার নেক্সট ফান্ডামেন্টাল রাইটস ইজ রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়েটেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। ওকে, শোষণের বিরুদ্ধে অধিকার we explain that right against exploitation. Have you ever thought how many ways exploitation take place in our society? You might have seen a small child working in a tea shop, or a poor and illiterate person being forced to work in the household of a rich person. Traditionally, the Indian society has been hierarchical that has encouraged exploitation
in many forms, which is why the Constitution makes provisions against exploitation. The citizens have been guaranteed the right against exploitation through Article 23 and 24 of the Indian Constitution. These two provisions, there are two provisions. ওকে, সে শোষণের বিরুদ্ধে অধিকার ভারতের সংবিধানের 23 এবং 24 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে। শোষণের বিরুদ্ধে অধিকার ভারতের সংবিধানের 23 এবং 24 নম্বর ধারায় লিপিবদ্ধ আছে। এখানে মেনলি টু পয়েন্টস আর ডিসকাস। নাম্বার 1, prohibition of ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না। প্রহিবিটেশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার, কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না। আর নাম্বার 2, prohibition of employment of children in factories etc. অর্থাৎ 14 বছরের কম বয়স্ক শিশুদের খনি, কলকারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। তাহলে রাইট এগেনস্ট এক্সপ্লুইটেশন, the Indian society has been hierarchical that has encouraged exploitation in many forms, which is why the Constitution makes provisions against exploitation. Actually, I think that the citizen have been granted the right against exploitation through Article 23 to 24 of Indian Constitution. Mainly two parts in these rights, fundamental rights. First part is prohibition of traffic in human being and forced labor. Second part, prohibition of employment of children in factories. Number 1, prohibition of traffic in human being and forced labor. Number 2, prohibition of employment of children in factories etc etc. ওকে, তাহলে রাইট এগেনস্ট এক্সপ্লুইটেশন
are two parts. Article number 23 and 24. It's two part. First part is prohibition of traffic in human beings and forced labor. Second part is prohibition of employment of children in factories. Okay. Our next fundamental rights. Our next fundamental rights is right to freedom of religion. Right to freedom of religion. এটা number 4 fundamental rights. এটা number 4, number 3. এটা number 2 fundamental rights are number 4 fundamental rights is right to freedom. Right to freedom of religion. Right to freedom of religion. I explain that we all know that one of the object declared in the preamble is to source to all its citizens liberty of belief, faith and worship. Okay. Preamble, Indian preamble. Indian preamble. We the people of India, having solemnly resolved to continue India into a sovereign, socialist, secular age. Secular means a freedom of religion. Secular means freedom of religions. Secular means freedom of religious. So, as you know, one of the objects declared in the preamble is to secure to all its citizens liberty of belief, faith and worship. Since India is a multi-religion country, India is a multi-religion country. India is a multi-religion country. India multi-religion country. ভারতবর্ষ হচ্ছে বহু ধর্মাবলম্বী মানুষের দেশ, অনেক ধর্মের দেশ। ওকে, মাল্টি রিলিজিয়ান কান্ট্রির মধ্যে বলছে হোয়ার হিন্দুজ, মুসলিম, শিখ, খ্রিস্টান অ্যান্ড মেনি আদার কমিউনিটিজ লিভ টুগেদার। দেয়ার আর হিন্দুজ, মুসলিম, Sikhs, Christian and many other communities live together. The Constitution declared India as a secular state. India as a secular state. India as a secular state.
India as a secular state. ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র. It means that India state has no religion of its own, but it allows full freedom to all the citizens to have faith in any religion and to worship the way they like, but this should not interfere with the religious belief and ways to worship of other fellow beings. The freedom is available to the foreigners as well. In respect of all right to freedom, the Constitution make the following four provisions under Article 25 to 28. ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, যেটা ভারতের সংবিধানে বলা হয়েছে. ভারতের সংবিধানে এও বলা হয়েছে ভারত কোনো ধর্মীয় রাষ্ট্র নয়, ভারত কোনো ধর্মবিরোধী রাষ্ট্র নয়, ভারত ধর্ম বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ. যে যার মতো নিজের মতো ধর্ম প্রতিপালন করতে পারে বা নিজের মতো ধর্ম তৈরি করতে পারে, সেই ধর্মের সংরক্ষণ করতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে এবং পরিচালনা করতে পারে. ওকে, এক্ষেত্রে ফোর আর্টিকেল 25 to 28, আর্টিকেল 25 to 28 অর্থাৎ 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে এটা পরিষ্কার করা হয়েছে. চারটে বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে. নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে বলা হয়েছে ফ্রিডম টু কনসেন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড propagation of religion. Freedom of conscience, freedom of conscience কি বলছে? freedom of conscience and free profession practice and propagation of religion. Number two, freedom to manage religious affairs. Freedom to manage religious affairs. Number three, বলছে ফ্রিডম as to the payment of payment
of tax for promotion of any particular religion. Particular religion. Number 4, which is freedom as to attendance at religious instruction or religious worship in certain educational institution. Educational institution. Okay. Our next fundamental rights or number 5 fundamental rights is cultural and educational rights. শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক অধিকার. Number 5 fundamental rights is cultural. Cultural and educational rights. শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার. শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার Article 29 and 30. Article number 29 and 30. 29 and 30. কি বলছে না, I explained that Indian is a large democracy. Indian is a democracy country. Democrat country. India is the largest democracy in the world, having diversity of culture. Diversity of culture. তাহলে largest democracy. Largest democracy and diversity of culture.
diversity of culture, scripts, language and religious. Scripts, language and religious. As we know, the democracy is a rule of the majority. Democracy is the rule of majority. The rule of majority. Majority person বলে majority. Okay. But minorities are also equally important for its successful working. Only for majority person are meaningful person is not factor. Otherwise, majority person is a main focus, but minority person are also equally important because democracy successfully working. Because democracy successfully অর্থাৎ গণতন্ত্রকে যদি সফল করতে হয় তাহলে সংখ্যা গরিষ্ঠেও তো গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি সংখ্যালঘুরও গুরুত্বপূর্ণ, সংখ্যালঘুও কিন্তু গুরুত্বপূর্ণ, তবেই সেক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তাহলে দ্য রুল অফ মেজরিটি আর ইম্পর্টেন্ট, ইকুয়ালিটি ইম্পর্টেন্ট, minorities are also equally, তাহলে minority equally. Okay. In this article, number 1, which is protection of interest of minorities. Protection of interest of minorities. Protection. Protection of interests of minorities. Protection of interest of minorities. A right of minorities to establish and administer educational institution. Right of minorities to establish and administer educational institution.
All minorities, whether based on religion or language, have the right to establish the and administer educational institution of their choice. All minorities, whether based on religion or language, have the right to establish and administer educational institution of their choice. In making in making any law providing for the compulsory acquisition of any property of an educational institution established and administered by a minority, the state shall ensure that the amount fixed by or determined under such law for the acquisition of such property would not restrict or abrogate the right guaranteed under that clause. The state shall not, in granting aid to educational institution, discriminate against any educational institution on the ground that it is under the management of a minority, whether based on religion or language. On religion or language. Or protection of interest of minorities. Now, any minorities group having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same. No citizen shall be denied admission into any educational institution maintained by the state or receiving aid out of state funds on grounds only of religion, race, caste, language, or any of them. So, culture and educational rights. Number 5, fundamental rights is culture and educational rights. It is the largest democracy. India is the largest democracy. A diversity of culture, religion. Okay. So, number 6, fundamental rights. So, next fundamental rights is number 6. Fundamental rights. Number 6, fundamental rights. Right to constitutional remedies. Right to constitutional remedies. Since fundamental rights are justiciable, they are just like guarantees, they are enforceable, as every individual has the right to seek the help from court, right to seek the help from court, right to seek
codes if they are violate, if they are violate, violate, but in reality it is not so. Reality is it is not so. Violation or fundamental rights is in our day to day life is a matter of great concern. The violation of fundamental rights in our day to day life in a matter of great concern. আমাদের দিনের পর দিন প্রতিদিনের জীবনে প্রায় এই মৌলিক অধিকারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, হুইচ ইজ হোয়াই আওয়ার কনস্টিটিউশন ডাজ নট পারমিট, which is why our constitution does not permit the language legislature and the executive to curb these rights. It provides legal remedies for the protection of our fundamental rights. This is called the right to constitutional remedies, stipulated in Article 32. When any of our rights are violated, we can seek justify through courts. We can directly approach the Supreme Court and can issue direction order or writs for direction order or writs from the enforcement of fundamental rights. Fundamental rights. Next, we discuss right to education, RTE, right to education. RTE. The right to education is added by introducing a new Article 21A in the chapter on fundamental rights in 2002 by the 86th Constitutional Amendment. It was a long-standing demand so that all children in the age group of 6 to 14 years and their parents can claim compulsory and free education as a fundamental right. 6 to 14 years old, any children can claim compulsory and free education as a fundamental right. It is a major step forward in making the country free of illiteracy, but this addition remained meaningless as it could not be enforced until 2009 when the Parliament passed
the Right to Education Act 2009. It is this act which aims at ensuring that every child who is between 6 to 14 years of age and is out of the school in India goes to school and receives quality education that is his her right. Okay, so uh, I that I think that our next class we discuss fundamental rights as human rights or fundamental duties, uh, and directive principle of state policy, nature of fundamental duties, features of directive principle of state policy. Okay, thank you.